বাংলাদেশের ক্রিকেটটাকে খুব ক্লোজলি অবজার্ভ করা শুরু করেছি সেই 1997 সাল থেকে। সেই আইসিসি ট্রফি, যেই ট্রফিটা জেতার কারণেই 99 ওয়ার্ল্ড কাপে আমরা খেলার জন্য কোয়ালিফাই করলাম। এবং তখন থেকেই বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটেরও খোঁজখবর রাখছি, নিয়মিত রেখেছি। বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের পারফরমেন্স বা ক্রিকেটারদের পারফরমেন্স কিন্তু ফলো করে আসছি, সেটা সেই সময়কার কথা থেকে বলছি। একদম সেই 2000 সালের কথা যদি বলি, তাহলে তখন কিন্তু আমাদের নিউজ পেপার ছিল প্রধান গণমাধ্যম, যেটার ভিত্তিতে বা যেটার থ্রুতে আমরা আসলে স্পোর্টসের নিউজ বা স্কোর কার্ড বা কোন প্লেয়ার কেমন খেলছে, কোথায় কী টুর্নামেন্ট চলছে, সব কিছুর খবর রাখতে পারতাম। তো সেখান থেকেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা কতটুকু এগিয়েছে বা বাংলাদেশের কোন প্লেয়ার কোন সময়ে জাতীয় দলে খেলেছেন, কিংবা কারা কারা আনসাং হিরো হয়েছিলেন, ক্লাব ক্রিকেটের সেরা পারফর্মার ছিলেন, সবার ব্যাপারে কিন্তু খোঁজখবর রাখা হয়েছে। এবং অনেকভাবেই অনেক ক্রিকেটারের সাথে গল্প করা বা আড্ডা সেটাও কিন্তু হয়েছে এই এত বছরের ক্রিকেটের জার্নির কথা যদি বলি তাহলে। যাই হোক, আজকের টপিকটা কিন্তু সেটা নিয়ে না। আজকের টপিকটা হচ্ছে বাংলাদেশের ওপেনিংয়ের যে এখন একটা তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের হাত ধরে একটা সেটেলড ওপেনিং প্লেয়ার আমরা পেয়েছি। সেখানে আসলে আমাদের ব্যাকআপ ওপেনারের অপশন কে কে হতে পারেন বা কারা কারা আছেন, বা আদৌ কি কাউকে এখন চিন্তা করা যায় কিনা, বা যারা খেলেছেন এতদিন ধরে তাদের অবস্থাটাই বা কী। আমি একটা পোস্ট লিখেছিলাম যেটা নাকি পাকিস্তানের সাথে থার্ড টি-20 শেষ হওয়ার সাথে সাথে ওই পোস্টে আপনাদের অনেক রিয়াকশন, কমেন্ট পেয়েছি, অনেকের অনেক কোয়েশ্চেন্স রয়েছে, অনেকে আমার সাথে একমতও পোষণ করেছেন। সো ওই লেখাটার পরে একটু ইন্সপায়ার হয়েছে যে একটু ডিটেইলে যদি এক্সপ্লেন করি তাহলে তার জন্য একটা ভিডিও করে আসলে আপনাদের সাথে ইন্টারাকশন করাটা ইম্পর্ট্যান্ট, তাই এই ভিডিওটা করছি। ব্যাক করি ওপেনিংয়ে। অনেকটা বছর ধরে কিন্তু বাংলাদেশের ক্রিকেটে ওপেনিংটা সামলেছেন একা তামিম ইকবাল। তামিম ইকবাল যখন শুরু করেছিলেন ওই সময় কিছুদিনের জন্য তিনি শাহরিয়ার নাফিসকে পেয়েছিলেন, তারপরে কিছু সময়ের জন্য জুনায়েদ সিদ্দিকীকে পেয়েছিলেন, মাঝখানে ইমরুল কায়েস ছিলেন, তারপরে কিন্তু অন অ্যান্ড অফ সৌম্য সরকার, লিটন দাস সৌম্য সরকার, এইভাবেই চলছিল। কিন্তু কেউই কিন্তু থিত হতে পারেনি তামিমের সাথে, বা তামিমের ক্যালিবারের ধারে কাছেও কিন্তু কেউ যেতে পারেন নাই। আর এই কারণেই আমরা কখনোই সেটেলড ওপেনিং পেয়ার পাইনি। এই বছরের মানে 2025-এর যদি আমরা প্রত্যেকটা টেস্ট প্লেইং নেশনের 6 সিটিং ব্যাটারদের তালিকা দেখি, সেখানে কিন্তু টপ 5-এর ভেতরে 2 জন বাংলাদেশি রয়েছেন। সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা প্রাউড ফিল করার ব্যাপার, কারণ এই 6 সিটিংটাই মিসিং ছিল এতদিন ধরে বা এত বছর ধরে বাংলাদেশের টি-20 ব্যাটিংয়ে। সেখানে যেই প্যাটার্নে 2 জন ব্যাট করছেন, যেই ফেয়ারলেস অ্যাপ্রোচে 2 জন ব্যাট করছেন, আমরা দেখলাম শ্রীলঙ্কা সিরিজে নাইম শেখকে কল আপ করা হলো। নাইম শেখ কি এক্সপেকটেশন অনুযায়ী খেলতে পেরেছেন কিনা, নাইম শেখকে নিয়ে অনেক কিছু বলার আছে। 6টা বছর হয়ে গেছে তার ইন্টারন্যাশনাল ডেবু হয়েছে। সেই 6 বছর আগে তিনি যেরকম খেলেছেন, নাইম শেখকে দেখা গেল যে তিনি সেম প্যাটার্নে, বরং কিছু কিছু ক্ষেত্রে তার থেকে খারাপ ব্যাটিং করছেন তিনি এখন। আপনাকে যখন নাকি পরবর্তীতে সুযোগ দেওয়া হলো পাকিস্তান সিরিজে, আপনি 2টা ম্যাচ খেললেন, 2টা ম্যাচে আপনি 24টা বল খেলেছেন। এই 2টা ম্যাচের এই 24টা বল যে তিনি খেলেছেন, এখনও নাইম শেখ সেই পুরনো নাইম শেখে রয়েছেন। এখনও তার পা চলে না, এখনও অফসাইডে প্রচণ্ড দুর্বলতা দেখা যায়, হালকা সুইং করলে তার জঘন্য স্ট্রাগল চোখে পড়ে যায়। এখনও শর্টস খেলার প্রতি তার যে দুর্বলতা বা তার যে স্ট্রাগলটা চোখে পড়ে, এটা আসলেই দুঃখজনক যে একটা ব্যাটার তাহলে এতদিন ধরে ডোমেস্টিকে কি করছেন, কিভাবে করে, প্রশ্নটা আসতেই পারে, কিভাবে করে তাহলে ডোমেস্টিকে এত এত রান তিনি করেন। আমি আমার ভিডিওতে এই কথাটা অনেকবার করে বলেছি যে বাংলাদেশের ডোমেস্টিকের কোয়ালিটি খুবই পুয়ার, কিন্তু আপনি নিজেকে কতটুকু ইমপ্রুভ করতে পেরেছেন সেটা কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট। নাইম শেখ একেবারে ইমপ্রুভ করতে পারেনি নিজেকে, যে কারণে নাইম শেখকে নিয়ে আসলে আর কথা বলার মতন কিছু নাই। হয়তোবা লাস্ট যেই অপরচুনিটিটা পেয়েছিলেন, অনেকেই কিন্তু আবার বলছেন যে মাত্র 2টা ম্যাচ দেখেছেন, এটাই কি এনাফ কিনা। ভাই, একটা ব্যাটার 2টা ম্যাচে খারাপ খেলতে পারেন, কিন্তু একটা ব্যাটার যখন নাকি 24টা বলের মধ্যে মোর দ্যান 90% ডেলিভারি তিনি খেলতে গেছেন, খেলা দেখলে পরে মনে হচ্ছে তিনি খুব কষ্ট করে ব্যাট নিয়ে খেলছেন, খুব কষ্ট করে ব্যাটটা চলছে। একটা ডেলিভারিতেই কনভিন্সিংভাবে না ডিফেন্স না শর্টস খেলার মতন, কারণ শর্টসে তিনি খেলেনি নেই। 24টা বল তিনি খেলেছেন, 2টা টি-20 মিলিয়ে একটা 4 নেই, মানে একটা বাউন্ডারি তিনি মারতেই পারেন নাই। আমার কাছে মনে হয় যে নাইম শেখ তার সেই লাস্ট অপরচুনিটিটা মিস করে ফেলেছেন। এবং আমি শিওর এই তামিম এবং তানজিদ তামিম এবং আপনার যদি ইমনের কথা বলি, তাদের পরে এইখানে আসলে ব্যাকআপ ওপেনার হিসেবে নাইম শেখকে নিয়ে কনসিডারেশন আসলে আর করবে না বলেই আমার ধারণা বা আমার বিশ্বাস। উল্টা আমার কাছে মনে হয় আপনি যদি অভিজ্ঞতার দিকেই তাকান, তাহলে নাইম শেখের থেকে
সৌম্য খারাপ করলেও সৌম্য বেটার অপশন নাইম শেখের থেকে। বাট আমি কিন্তু এই দুইজন নাইম শেখ বা সৌম্যর কথা বলবো না, আমি বলবো নতুন দুইজনের কথা। যেহেতু নতুন দিনের একটা পথ চলা শুরু হয়েছে, যেহেতু নতুনভাবে আমরা নতুন প্যাটার্নে বা নতুন অ্যাপ্রোচে টি-20টা খেলছি, বা আমাদের যেই দুইজন সেটেলড ওপেনার আছেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন, ইনারা দুজন যেই প্যাটার্নে ম্যাচ খেলছে বা যেই প্যাটার্নে টি-20টা এখন খেলা শুরু করেছে, আমার কাছে মনে হয় যে আপনি ব্যাকআপ ওপেনে নিলেও সেম প্যাটার্নের কাউকে নেওয়া উচিত বা দরকার। কারণ কি, আপনি যদি কোনো ম্যাচে ইমন বা তামিমের ভেতর থেকে কেউ যদি ফিজিক্যালি আনওয়েল থাকেন বা যদি ইনজুরিতে পড়েন কেউ, তখন আপনি যখন আর একটা ব্যাটারকে আনবেন, ওই ব্যাকআপ ব্যাটারকে বা ব্যাকআপ ওপেনারকে খেলাবেন, তার খেলার বা তার প্লেয়িং স্টাইল যদি ওই দুইজনের সাথে না ম্যাচ করে, তাহলে কিন্তু অপরজন যিনি খেলবেন তার সাথে তার খেলার স্টাইল ম্যাচ করতে না পারলে তখনই কিন্তু একটা ব্রেক বা একটা রিদমের ব্রেক হবে, তখনই কিন্তু খেলার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে, তখনই কিন্তু ওই যে আপনার একটা কোঅর্ডিনেশন থাকে সেই কোঅর্ডিনেশনটা নষ্ট হয়ে গেলে তখন আরেকজন ব্যাটারের উপরে চাপ পড়ে, বা যিনি নাকি 1 ডাউনে আসবেন 2 ডাউনে আসবেন তাদের উপরে একটা চাপ পড়ে যাবে। যদি কিনা সেম স্ট্রাইক রেটে বা সেম ফ্লোতে ব্যাট করতে না পারেন সে ব্যাকআপ ওপেনার, তাহলে কিন্তু খেলা নষ্ট হয়ে যায়। আর এই কারণে আমার কাছে মনে হয় যে এখানে বেস্ট অপশন হতে পারেন কিন্তু জিসান আলম অথবা জাওয়াদ আবরার। আমি দুইজনের কথা বলছি, হয়তো বা এই দুজনের জন্য ইটস ভেরি আর্লি বা ইটস টু আর্লি টু কল বা টেক দেয়ার নেম। আপনি নাইমকে নেন, আপনি সৌম্যকে নেন, সেখানে যে পারফরমেন্সটা করছে তারা, সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝিয়ে বলি, 15 বল বা 30 বল যদি তারা খেলে, তাহলে দেখা যাচ্ছে নাইমের ক্ষেত্রে যেহেতু 102 স্ট্রাইক রেট তার টি-20তে, আপনি 15 বলে নাইম কত করবেন? 16 রান করবেন। বা 20টা বল যদি খেলে নাইম, তাহলে 20টা বলে 21 রান করবেন। ওই 20 বলে 21 রান করতে গিয়ে দলের যতটা উপকারে আসবে, জিসান বা জাওয়াদকে যদি নিয়ে আপনি খেলান, আমি কনফিডেন্টলি বলতে পারি তারা যদি ওই 20টা রান করতে 15 বলের বেশি নেবেন না। তো ওইখানে কিন্তু একটা ডিফারেন্স মেক করে যে আপনি কেমন স্টার্টটা দিতে পারছেন। ইউ ডোন্ট নিড টু স্কোর বিগ ইন অল দ্য ম্যাচেস। আপনি যদি সুযোগ দিয়েছেন, সৌম্য সরকারের কথা যদি বলি, 8-10 বছর তিনি কিন্তু খারাপ খেলার পরও সুযোগ পেয়েছেন। তাহলে এখন জিসান বা জাওয়াদের কথা কেন বলছি, যে তাদেরকে তো সুযোগ দিয়ে আপনি অল্টারনেট করে বা রোটেশন করে যদি তাদেরকে খেলানো হয়, তাহলে কিন্তু তাদেরও এক্সপিরিয়েন্স বাড়বে। কারণ তাদেরকে ডোমেস্টিকে আসলে তারা কতটুকু তৈরি হতে পারছে, তার থেকে ইন্টারন্যাশনালি কিন্তু যদি তাদেরকে একটু উইকার অপোনেন্টের সাথে খেলিয়ে টাফ কন্ডিশনের সামনে এক্সপোজ করে দিয়ে তারা যদি খারাপও খেলে, ওইটাও কিন্তু তাদেরকে গড়ে তুলতে অনেকটাই সহায়তা করবে বা হেল্প করবে বলে আমার বিশ্বাস। আমার কাছে মনে হয় যে জিসানের যে অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটা কিন্তু একদম সিমিলার টু, আপনি যদি বলেন তানজিদ হাসান তামিম বা পারভেজ ইমনের কথা যদি বলি, জিসানের টি-20 ডোমেস্টিকের স্ট্রাইক রেটে কিন্তু 142, উইচ ইজ ভেরি ইমপ্রেসিভ। আপনি যদি এই স্ট্রাইক রেটে একটা ব্যাটারকে আপনি নিয়ে এসে সে সুযোগটা দেন, তাহলে কিন্তু সে ওই টেম্পোটা ম্যাচ করতে পারবে যেই টেম্পোতে কিনা তানজিদ বা ইমন ব্যাট করে থাকেন। এবং আরও একটা কথা এখানে বলবো যে জিসানের কিন্তু আপনি একটা জিনিস আরেকটা অ্যাডভান্টেজ পাবেন, বাংলাদেশের এখন যে টি-20 সেট আপটা রয়েছে সেখানে শামীম হোসেন পাটোয়ারি কিন্তু 6 বোলিং অপশন হিসেবে অফ স্পিনটা তার কাজে লাগে, জিসানও কিন্তু পার্ট টাইম অফ স্পিনার। সো জিসানকে নিয়ে কিন্তু চিন্তা করাই যায় যে তাকে ব্যাকআপ ওপেনার হিসেবে কনসিডার করা বা তাকে সামনে সুযোগ দিয়ে বা তাকে তৈরি করে ফেলা খুব তাড়াতাড়ি, যাতে কিনা পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিমের ব্যাকআপটা সেই জিসান আলম হতে পারে। হ্যাঁ, জাওয়াদ আবরারের জন্য ইটস টু আর্লি, কারণ জাওয়াদ এখনও আন্ডার-19 খেলছেন, হয়তো আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে তিনি তো হয়তো বা না অবভিয়াসলি খেলবেন, বাট তারও কিন্তু 6 সিটিং ক্যাপাবিলিটিটা রয়েছে। আমরা দেখতে পেয়েছি ডোমেস্টিকে, আমরা যখন আন্ডার-19 বাইল্যাটারাল সিরিজ দেখেছি, সেখানে কিন্তু জাওয়াদ আবরারের 6 সিটিং ক্যাপাবিলিটি আমরা দেখতে পেয়েছি। তো আমার কাছে মনে হয় যে এই দুইটা প্লেয়ারকে যদি চিন্তা করা হয় নতুন দিনের জন্য, আমরা নতুনভাবে যাব, টি-20 অ্যাপ্রোচটা আমাদের নতুনভাবে হবে, তাহলে আমার কাছে মনে হয় যে এই সেট আপে আসলে পুরনোদেরকে বারবার করে সামনে নিয়ে এসে বা বারবার করে টেনে লাভ তো কিছুই হচ্ছে না। তাহলে নতুনদেরকে দিয়ে যদি চেষ্টা করা হয়, তাতে ক্ষতিটা কোথায়? জিসান আলম এবং আপনার জাওয়াদ আবরার, এই দুইজন আমার কাছে মনে হয় যে পারফেক্ট রিপ্লেসমেন্ট হইতে পারে বা পারফেক্ট অপশনস হইতে পারে ব্যাকআপ ওপেনার হিসেবে বাংলাদেশের ফিউচারের টি-20 সেট আপের। আমি কিন্তু এখনকার কথা বলছি না যে আপনি এখনই টিমে নিয়ে আসেন, বাট যদি আমি বলি কনসিডার করার জন্য, তাহলে আমার কাছে মনে হয় নতুন দিনের পথ চলায় নতুনদেরকে নিয়ে চলাটাই বেটার। আপনারা কি মনে করছেন? আপনারা প্লিজ জানাবেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ইটস এ রিকোয়েস্ট, যারা নাকি আমাকে নতুন দেখছেন, প্লিজ 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 মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।